এখানে একটা জিনিস বুঝতে হবে, সবসময় দরজা বন্ধ করাটা একমাত্র অপশন ডিপ্লোমেসিতে নয়, ঠিক আছে? কারো কারোর জন্য খুলতে হয়। দেখো এত কিছু দেশ নিয়ে আলোচনা হচ্ছে তো, অথচ ইরানের এয়ার স্পেস বন্ধ, কিন্তু ইরানের এয়ার স্পেস দিয়ে ভারতীয় ফ্লাইটগুলোকে কিন্তু ইরান ছেড়ে দিল, যেখান দিয়ে ভারতীয়দের অপারেশন সিন্ধুতে নিয়ে চলে আসা হলো, কারেক্ট? আমরা সবাই জানি একদম। মানে কি বলা হলো, সিলেক্টিভ রেস্ট্রিকশন বা সিলেক্টিভ পারমিশন, এই কনসেপ্টটা কিন্তু ডিপ্লোমেসিতে আছে। মানে আমি যদি এরকম কোন ফিউচারে কিছু জিনিস, যেভাবে চীনের কার্গো জাহাজটা ইরানের আকাশ সীমায় ঢুকেছিল, আমি এরকম যদি কোনো ডিপ্লোমেসির কথা বলি, মানে কাল্পনিকই বলতে পারো, আমি বলি যেখানে ইরান এরকম কোনো একটা পলিসি আনার চেষ্টা করলো যে শুধুমাত্র ব্রিক্স বা শুধুমাত্র অমুক তমুক দেশ, এরকম 5টা দেশের ধরো নাম বললো, তাদের জন্য আমি এই সাপ্লাই চেনটাকে খুলে রাখবো, বাকি দেশগুলোর জন্য আমি সাপ্লাই চেন ইজ ক্লোজড ফর এভার, অবাক হবার কিছু নেই, অবাক হবার একদম কিছু নেই। আমি এখানে একটা প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাই। ইউক্রেন রাশিয়া, আমি এই ম্যাপটা দিয়েই বোঝাই, ইউক্রেন রাশিয়া টাসেল যখন চলছিল তখন কিন্তু রাশিয়া থেকে ইন্ডিয়া তেল এনেছে এবং সাপ্লাই লাইনটা কিন্তু ইন্ডিয়ার হাত থেকে বিভিন্ন জায়গায় গেছে। এই জায়গায় দাঁড়িয়ে ইরান থেকে কি সরাসরি সেই সাপ্লাই লাইনটা চায়না হয়ে গোটা বিশ্বে এদিক দিয়ে ছড়িয়ে পড়তে পারে? এইরকম কোনো সম্ভাবনা কি থাকছে? সেক্ষেত্রে তো চায়না লাভবান হবে এবং ইরানের সঙ্গে চায়নার একটা সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের। হতে পারে, পসিবিলিটি আছে, কিন্তু আমার যতটা ইরানকে স্টাডি করে মনে হয় ইরান সিলেক্টিভ ডিপ্লোমেসির দিকে যাওয়ার চেষ্টা বেশি করবে দেন ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসি। কারণ ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসি যে কোনো রকমেরই হোক, সেটা ইকোনমিক হতে পারে, টেরিটোরিয়াল হতে পারে, ইনফ্রাস্ট্রাকচারাল হতে পারে, বা প্যাসেজ ওয়াইজ হতে পারে, সেটা মানে প্রাথমিকভাবে খুব লোভনীয় লাগে, প্রাথমিকভাবে খুব কনভিন্সিং লাগলেও ফর এ লং গেম বা লং টার্ম এটা কিন্তু খুব একটা বেনিফিশিয়াল নাও হতে পারে। সুতরাং পুরোটা কারোর উপর ডিপেন্ডও করবে না। ও যেটা করতে পারে আমার মনে হচ্ছে সেটা হলো যে প্যাসেজ যেটা খেলবে সেই প্যাসেজটাকে রেস্ট্রিক্ট করে দেবে, যে এত জনের জন্য যাবে। এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে তো এই গুজরাট হয়ে এই সব জায়গাগুলো দিয়ে তো ভারতের ভেতরেও ক্রুড অয়েলটা আসে। অ্যাবসলিউটলি। এবং আরও কিছু অদ্ভুত জিনিস যেটা বোঝাটা খুব প্রয়োজনীয়, সেটা হলো আমরা ধরে নিচ্ছি যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া মিলিটারি ওয়াইজ ইরানের পাশে দাঁড়াচ্ছে না, বিকজ ইসরায়েল ইজ অলসো ইম্পর্টেন্ট টু আস, আমি বারবার বলছি দাঁড়াচ্ছে না। কিন্তু আমরা কেন বুঝতে এটাকে চাইছি না যে টক্স আর মোর পাওয়ারফুল দ্যান গান অ্যান্ড ব্যারেলস। যদি কথা শুরু হয় বা কথাবার্তা শুরু হয় তাহলে কিন্তু অনেক বড় বড় ঝামেলা সেরে। এবার বলছি যদি এরকম কোনো টেবিল সৃষ্টি হয় যে টেবিলে ইসরায়েল থাকবে, যে টেবিলে হয়তো ইরান থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, বাট রাশিয়া বসলো, ইন্ডিয়া বসলো, চায়না বসলো, লেটস সিট এন্ড টক। সেখানে যদি ইউএসএ পার্টিসিপেট করতে চায় দেখা যাবে। মানে আপনি আগের দিন বলেছিলেন ডি-ডলারাইজেশন একটা বড় সিদ্ধান্ত হতে পারে ব্রিক্সে, এবং আজকে আপনি বলছেন যে ব্রিক্স একটা আর্মি, মানে একটা ট্রুপ তৈরি করবে। নট আর্মি, মিলিটারি কোঅপারেশন অর্গানাইজেশন, দুটো আলাদা। একটা জিনিস হচ্ছে আর্মি, নট আর্মি। এখানে হচ্ছে বাকি দেশগুলোর মিলিটারিগুলো একটা কোঅপারেশন পলিসি মেকিং এর জন্য একটা অর্গানাইজেশন বানানো, একসাথে আমরা এফোর্ট দেব যদি কোনো কিছু দরকার পড়ে। শুধুমাত্র যে এই ধরনের মানে কোঅপারেশন যুদ্ধ করতে লাগে সেরকম নয়, কোনো দেশে ধরো কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল তখন এই কোঅপারেশন খুব কাজে আসবে আমাদের মধ্যে। যে আমরা সেই বন্যা হয়ে গেল, বন্যাকালীন পরিস্থিতি, কোথাও কি মনে হয় যে পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে পারে এবং সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প তিনি এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছেন? না, এটা আমার বলতে পারো আমি একটু শান্তিপ্রিয় মানুষ। আমি যুদ্ধের রাস্তাটাকে আমি কোনোদিনই খুব একটা এন্ডোর্স করি না বা মনে করি না কোনো সমস্যার সমাধান, আর আমার সাবজেক্টটা তাহলে মানে খুব পিছনে চলে যায়। সো ডিপ্লোমেসি ডায়ালগ ইজ দ্য অনলি সলিউশন টু সিকিউরিটি প্রবলেমস। এবং যখন যাই হবে না কেন আমার মনে হয় কথা নেগোসিয়েশন যদি করে এবং সেইটা করলে সব সমস্যার সমাধান হতে পারে। তাহলে ভারতের স্ট্যান্ডটা এখন কি? ভারত কি তাহলে এখন সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করবে আমেরিকার বিপক্ষে গিয়ে? ইসরায়েলকে না ইরানকে? ইরানকে। আচ্ছা, আমি তোমায় বলি, নট সাপোর্টিং এনিওয়ান ইজ অলসো আ স্টেবল ডিপ্লোমেসি। ডিপ্লোমেসিতে একটা এমন স্ট্যান্ড আছে, মানে ধরো রামবাবু শ্যামবাবুর মধ্যে ঝগড়া হচ্ছে, রামবাবু শ্যামবাবু দুজনেই আমার বন্ধু,
আমি দুজনকেই বোঝাতে পারি যে তোমরা শান্তিপূর্ণভাবে বৈঠক করে আলাপ আলোচনা করে জিনিসটাকে সেটেল ডাউন করে নাও। আমরা বলে আমি কিন্তু কারুর পক্ষ না নিয়ে যে আমি দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু একটা পক্ষ, কথা বোঝাতে পারলাম আমি, সেটাও একটা পক্ষ, মানে ইফ আই এম নট টেকিং আ সাইড দ্যাট ইজ অলসো সাইড ইন ডিপ্লোমেসি। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম শুভাশিস বাবু, যে প্রথমে সেখানে তো নরেন্দ্র মোদী স্পষ্ট বলে দিয়েছেন যে আমার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, তাহলে উনি কি পক্ষটা নিয়ে ফেলেছেন? না 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 না, এরকম না। ব্যাপারটা হচ্ছে ইরানের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে মানে ইরানের প্রেসিডেন্ট হয়তো নিজের থেকে ইনিশিয়েট করেছিল বা নরেন্দ্র মোদী নিজে ফোন করেছিল, সো হি কল্ড আই স্পোক। মানে আমি যদি মানে আমার এক বন্ধুর সাথে কথা বলি তার মানে এই নয় আমি বাকি বন্ধুদের ডিসওবে করছি বা ডিসএগ্রি করছি, বাট হ্যাঁ আমি এক বন্ধুর সাথে যখন কথা বলেছি তার ব্যাপারে উনি কনসার্নটা চেপে গেলেও পারতেন, তারপরেও যে কনসার্নটা উনি দেখিয়েছেন, উনি যে টুইটটা করেছেন, উনি টুইটটা না করলে আমরা বিশ্ববাসী তো জানতেই পারতো না, হয়তো যদি ইরান কোনোদিন বলতো। পয়েন্টটা হচ্ছে উনি তারপরেও এই কনসার্নটা দেখালেন। দিস প্রুভস দ্য স্টেটসম্যানশিপ অফ ইন্ডিয়া, দিস প্রুভস যে আমরা উই আর ক্যাচিং দ্য বুল বাই দ্য হর্ন। আমি একদম সামনাসামনি ফেস করছি, আমরা লুকিয়ে চুরিয়ে কোনো ফেস করছি না। আমরা ইরানের সাথে কথা বলেছি, হ্যাঁ বলেছি, আমরা দেখা করেছি, হ্যাঁ দেখা করেছি, সেখানে লোকাবার কিছু নেই। আমি এই জায়গাটাতে একটু এলাম, এই ম্যাপটাতে আবার এলাম, কারণ এটা ব্রিক্সের একটা ম্যাপ এবং এখানে আমি একটা খুব ছোট্ট জিনিস আপনার কাছে জানবো। এই যে হরমুজ ভীষণ ভাবে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে স্টেট অফ হরমুজ। আচ্ছা, এখানে বড় করতে গেলে ফেটে যাচ্ছে, এটা সংক্ষেপে এই যে চোখের মতো একটা জায়গা, এই জায়গাটায় যেটা শোনা যাচ্ছে যে ইরান একটা প্রস্তুতি নিয়ে ফেলেছে, এখানে একটা করে জাহাজ এদিক থেকে গলে এপাশে আসে এবং আমাদের মনে রাখতে হবে প্রায় 20 থেকে 24% ক্রুড অয়েল ইরান থেকে এই পথে বেরিয়ে আসে। ইরান কি এখানে এই যে দেশগুলো কদিন পরে বৈঠকে বসবে তাদের জন্য কোন রকম কোন কূটনীতির রাস্তা কি এপাশ দিয়ে খোলা রাখবে? দেখো, আমার এই জায়গা এই ছবিটা দেখে একটু হাসি লাগছিল, তার একটাই কারণ এই জোনটাকে বলা হয় অয়েল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? আর আমি ব্যক্তিগতভাবে এইখানে পোস্টেড ছিলাম, আমি জানি। সো আমি তোমাকে একটা কথা বলি, এইরকম একটা জায়গাতে রয়েছে কাতার, যেটাতে আবার আমেরিকার এয়ারবেস করে রেখেছে, যেখানে আমি নিজে ছিলাম। আই নো দ্যাট হাউ দোহা ওয়ার্কস। সো এই যে জায়গাটা দেখছো, এখানে একটা খুব ইম্পর্টেন্ট দেশ আছে, যে দেশটার নাম হচ্ছে ওমান। একদম ওমান এবং ইরানের কম্পারেটিভ স্পেস ইজ হরমুজ ক্যানেল বা হরমুজ স্ট্রেট অফ হরমুজ। এখানে একটা জিনিস বুঝতে হবে, সবসময় দরজা বন্ধ করাটা একমাত্র অপশন ডিপ্লোমেসিতে নয়, ঠিক আছে? কারো জন্য খুলতে হয়। দেখো, এত কিছু দেশ নিয়ে আলোচনা হচ্ছে তো, অথচ ইরানের এয়ার স্পেস বন্ধ, কিন্তু ইরানের এয়ার স্পেস দিয়ে ভারতীয় ফ্লাইটগুলোকে কিন্তু ইরান ছেড়ে দিল, যেখান দিয়ে ভারতীয়দের অপারেশন